আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। জোড়া লাল কার্ডের ম্যাচে শেষ মিনিটে জিতল রিয়াল। ফার্গি টাইমে নাটক জমিয়ে জিতল ম্যান ইউনাইটেড। ভারতের বিপক্ষে অর্পিতাদের কঠিন লড়াই। গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির। ম্যান সিটিতে গার্দিওলার সহকারী হতে চেয়েছিলেন ক্লপ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পয়েন্ট ভাগাভাগিতে নিষ্পত্তির পথে ম্যাচ, কিন্তু ফুটবল যে অনিশ্চয়তার খেলা তা আরেকবার প্রমাণ হলো রিয়াল মাদ্রিদ ভায়াকানোর ম্যাচে। 8 মিনিট যোগ করার সময় 30 সেকেন্ড পাওয়া পেনাল্টিতে 2-1 ব্যবধানে জিতল আলভারো আরবেলোয়ার দল। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে জয় তুলে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা থেকে পয়েন্ট ব্যবধান আরও কমালো লস ব্লাঙ্কোসরা। লিগে কাতালান ক্লাবের পয়েন্ট 22 ম্যাচে 55, রিয়ালের 22 ম্যাচে 54। 3-এ থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে নো ক্যাম্পের দল 10 পয়েন্টে এগিয়ে। এদিন 8 মিনিট যোগ করার সময় 30 সেকেন্ড আগে পেনাল্টি পায় রিয়াল, তা থেকে গোল করে দলকে নিশ্চিত সমতার পথে থাকা ম্যাচ উপহার দেন কিলিয়ান এমবাপ্পে। যদিও ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচ ঘড়ির 15তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস ধরে ডি বক্সে ঢুকে পড়েন ভেনে, সেখান থেকে দারুণ শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার। লিগে এটি তার ষষ্ঠ গোল। 5টি অ্যাসিস্ট রয়েছে ভেনের। দ্বিতীয়ার্ধের শুরুতেই হোর্হে দে ফ্লাস্তোর গোলে সমতা ফেরে অতিথিরা। সতীর্থদের হেড পাস 6 গজের বক্সের বাইরে পেয়ে সহজেই বাঁ পায়ের শটে জালে পাঠান ফ্লুতোস। যোগ করার সময়ের 8ম মিনিটে ডি বক্সে দিয়াজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে দলকে চিন্তামুক্ত করেন এমবাপ্পে। লিগে ফরাসি ফরওয়ার্ডের গোল সংখ্যা 22। ম্যাচ শেষের আগ মুহূর্তে সাইডলাইনের বাইরে অহেতুক রদ্রিগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার জোসেপ মারিয়া। এর আগে 80তম মিনিটে লাল কার্ড দেখেন পাথেসিস। 9 জন নিয়ে খেলা শেষ করে ভায়াকানো। পয়সা উসুল ম্যাচ বলতে যা বোঝায়, ওল্ড ট্রাফোর্ডে ঠিক তেমনই এক শ্বাসরুদ্ধকর নাটক উপহার দিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং ফুলহ্যাম। প্রিমিয়ার লিগের শীর্ষ 4-এ থাকার লড়াইয়ে অতিথি ফুলহ্যামের বিপক্ষে 3-2 ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নেয় মাইকেল ক্যারিকের দল। এতে টানা 3 ম্যাচে জয়ের স্বাদ পেল রেড ডেভিলসরা। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় চিরচেনা ফার্গি টাইমে। 12 মিনিট যোগ করার সময়ের প্রথম ও চতুর্থ মিনিটে হয় 2টি গোল, যা পুরো ম্যাচে এনে দেয় নাটকীয় মোড়। এই জয়ে 24 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যান ইউনাইটেড। শিরোপা দৌড়ে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট 24 ম্যাচে 53, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা দুদলই সমান 46 পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। ম্যাচের শুরুতে দাপট দেখায় ইউনাইটেড। 19 মিনিটে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের 56 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। 2-0 ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় জয় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, কিন্তু 85 মিনিট থেকে পাল্টে যেতে শুরু করে দৃশ্যপট। পেনাল্টি থেকে রাউল জিমেনেজ ফুলহ্যামের হয়ে একটি গোল শোধ করেন। যোগ করার সময়ের প্রথম মিনিটে ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার কেভিন গোল করে ম্যাচের সমতা ফেরান। 2-2 সমতায় যখন ইউনাইটেডের জয় হাতছাড়া হওয়ার শঙ্কা, ঠিক তখনই চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় বেনিয়ামিন সেস্কো হয়ে ওঠেন নায়ক। বক্সের ভেতর গড়িয়ে আসা বল এক টাচে নিয়ন্ত্রণ করে দ্রুত ঘুরে দাঁড়িয়ে পেনাল্টি স্পট থেকে ডান দিকের উপরের কোণায় জোরালো শটে বলে জালে পাঠান তিনি। সেই গোলে উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্রাফোর্ড। শেষ পর্যন্ত নাটকীয় এই জয় সম্ভাব্য গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত করে ম্যান ইউনাইটেড। পরিসংখ্যানে যদিও বলের দখলে এগিয়েছিল ফুলহ্যাম, 58% সময় বল তাদের পায়ে ছিল। 14টি শটের 6টি লক্ষ্যে রাখে অতিথিরা। অন্যদিকে ইউনাইটেড নেয় 13টি শট, যার 6টি ছিল লক্ষ্যে। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে শনিবার বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ, যার দলের টুর্নামেন্ট আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের মেয়েরা। নেপালের পোখারায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টা 15 মিনিটে। আগের দিন ভুটানের বিপক্ষে 12-0 গোলের জয়ের পর আজ রবিবার কোনো প্র্যাকটিস সেশন করেনি বাংলাদেশ দল। হোটেলে হালকা জিম, রিকভারি সেশনের পর সন্ধ্যায় হয়েছে টিম মিটিং। তার আগে দলকে অনুপ্রাণিত করতে অর্পিতা বিশ্বাসদের সঙ্গে দেখা করেছেন বাফুফের ফুটবল নির্বাহী সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। প্রথম ম্যাচে পাওয়া বড় জয়ের আত্মবিশ্বাসের সঙ্গে কিরণের সাক্ষাৎ মেয়েদের উজ্জীবিত করেছে বলে জানানো হয় বাফুফের মিডিয়া থেকে। দলের অধিনায়কও জানিয়েছে সেই কথাই, প্রথম ম্যাচে আমরা কিভাবে মানিয়ে নিব সেই শঙ্কা ছিল। এরপর অবশ্যই সবার দারুণ পারফরমেন্সে বড় জয় পেয়েছি, যেটা আগামীকালের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করেছে ভারত, ভুটান ও নেপাল। প্রতিযোগিতায় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত। 2024 সালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ ভারত যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল, যে কারণে ভারতকে শক্ত প্রতিপক্ষ মানছে বাংলাদেশ অধিনায়ক অর্পিতা। নেপাল থেকে এই ডিফেন্ডার বলেন, ভারত শক্তিশালী দল,
তাদের হারানো সহজ হবে না, তবে আমরা আত্মবিশ্বাসী, নিজেদের সেরাটা দিতে পারলে অবশ্যই জয় আমাদের হবে। আগামীকাল নেপাল ভুটান ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 3:15 প্রত্যেকটি দল একে অপরকে মোকাবিলার পর শীর্ষ পয়েন্টধারী দুই দল খেলবে ফাইনাল। 31 জানুয়ারি ছিল হুলিয়ান আলভারেজের 26তম জন্মদিন। কেক কাটা, উদযাপন আর ভক্তদের ভালোবাসায় দিনটি এমনিতেই বিশেষ হওয়ার কথা ছিল। তার উপর সেই রাতেই লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল তার দল অ্যাটলেটিকো মাদ্রিদ। আলভারেজের সামনে সুযোগ ছিল মাঠের পারফরম্যান্সে নিজের জন্মদিনের রাতটাকে রঙিন করে তোলার, কিন্তু ভাগ্যটা সেদিন আসলেই খারাপ ছিল এই আর্জেন্টাইন তারকার। সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি আলভারেজ। গোল করা তো দূরের কথা, নিজের ক্যারিয়ারের সবচেয়ে বিব্রতকর গোল করাটাকে আরো এক ধাপ বাড়িয়ে নিলেন তিনি। লিগে এখন সব মিলিয়ে টানা 11 ম্যাচ ধরে কোনো গোল নেই আলভারেজের। ইউরোপিয়ান ফুটবলে পা রাখার পর এত লম্বা সময় তিনি কখনো উপবাস থাকেননি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা অবশ্য আলভারেজের জন্য কিছুটা অপ্রত্যাশিতই ছিল। কোচ দিয়েগো সিমিওনে তাকে শুরুর একাদশে না রেখে বসিয়ে রেখেছিলেন বেঞ্চে। আলভারেজের জায়গায় সুযোগ পেয়েছিলেন আরেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন থিয়াগো আলমাদা। তবে স্পাইডার খ্যাত আলভারেজকে খুব বেশি সময় সাইড বেঞ্চে বসে থাকতে হয়নি। ম্যাচের 22 মিনিটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় মাঠে নামতে হয় তাকে। কর্নার ঠেকাতে গিয়ে সতীর্থ আলেকজান্ডার সোললোথ ও আর্জেন্টিনার মাথিয়াস মেরোনোর মধ্যে মাথার সংঘর্ষ হয়। চোট গুরুতর হওয়ায় সোললোথকে হাসপাতালে পাঠাতে হয় আর বদলি হিসেবে মাঠে ঢোকেন আলভারেজ। লিভারপুলে দীর্ঘদিন ইয়র্গেন ক্লপের সহকারী হিসেবে কাজ করছেন পেপ লিডার্স। গত গ্রীষ্মে এই ডাচ কোচের সামনে সুযোগ আসে ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করার। লোভনীয় সুযোগটা আর হাতছাড়া করেননি তিনি। এবার লিডার্স ফাঁস করেছেন বিস্ময়কর এক খবর। এই ডাচম্যান জানিয়েছেন তিনি যদি পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটির সহকারী কোচের প্রস্তাবটি গ্রহণ না করতেন তাহলে সেই চাকরিটি নিতে প্রস্তুত ছিলেন তার সাবেক বস ক্লপ। 2014 সালে ব্রেন্ডন রজার্সের অধীনে ডেভেলপমেন্ট কোচ হিসেবে লিভারপুলে প্রথম যোগ দেন লিন্ডার্স। 2015 সালে ক্লব দায়িত্ব নেওয়ার পর তিনি এই জার্মান কোচের স্টাফ প্যানেলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। 2017 থেকে 18 মৌসুমের মাঝপথে নেদারল্যান্ডসের দ্বিতীয় স্তরের ক্লাব এনইসি নাইমেখেনের কোচ হন ডাচ এই কোচ। তবে মৌসুম শেষে বরখাস্ত হন। এরপর ওই গ্রীষ্মে লিভারপুলে ফিরে এসে 2024 সালে ক্লপের বিদায় পর্যন্ত তার সহকারী হিসেবে কাজ করেন। লিভারপুল ছাড়ার পর 2024-25 মৌসুমের আগে অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন লিন্ডার্স, কিন্তু অস্ট্রিয়ান বুন্দেসলিগায় বাজে ফলের কারণে সে বছরের ডিসেম্বরে তাকে বরখাস্ত করা হয়। 2025 সালের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে সহকারী কোচের পদে প্রস্তাব পান লিন্ডার্স। এতে গার্দিওলার সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়। পাশাপাশি ক্লপের সঙ্গে আগের অভিজ্ঞতাও ছিল তার ঝুলিতে। তবে লিভারপুলের সঙ্গে সিটির সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় পড়েন লিন্ডার্স। তাই আনফিল্ডের সাবেক বস ক্লপের পরামর্শ নেন তিনি। সিদ্ধান্তটি কঠিন ছিল কিনা এমন প্রশ্নে লিন্ডার্স সাংবাদিকদের বলেছেন, আপনি কি আবার রাজনৈতিক উত্তর চান? পেপ যখন ফোন করেন আর তিনি আমাকে দলে এনে কি করতে চান সেই ভাবনাটা যেভাবে তুলে ধরলেন, এমনকি আমরা কিভাবে কাজ করব তা নিয়ে কথা বলার আগে যে আস্থা তিনি দেখালেন, সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জোড়া লাল কার্ডের ম্যাচে শেষ মিনিটে জিতল রিয়াল। ফার্গি টাইমে নাটক জমিয়ে জিতল ম্যান ইউনাইটেড। ভারতের বিপক্ষে অর্পিতাদের কঠিন লড়াই। গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির। ম্যান সিটিতে গার্দিওলার সহকারী হতে চেয়েছিলেন ক্লপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।